পুলিশ কর্মকর্তার শেষ কথাটা শুনে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। রিমার ঠোঁট শুকিয়ে গেছে, তার হাত কাঁপছে। মনে হচ্ছে বহুদিন ধরে বুকের ভেতর চাপা দিয়ে রাখা এক দুঃস্বপ্ন আবার সামনে এসে দাঁড়িয়েছে। বাবা শান্ত গলায় বললেন, অফিসার, বিষয়টা যদি খুব জরুরি হয় তাহলে আমরা থানায় আসব, কিন্তু এখানে এত মানুষের সামনে। পুলিশ কর্মকর্তা মাথা নাড়লেন, চিন্তা করবেন না, আমরা কাউকে অপমান করতে আসিনি। তবে মামলাটা নতুন মোড় নিয়েছে, তাই রিমা বেগমের সঙ্গে দ্রুত কথা বলা দরকার। উঠোনে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজনও এখন কৌতূহলী। কিছুক্ষণ আগেও যারা নানা অপবাদ দিচ্ছিল, তারা এখন নীরবে সব দেখছে। রিমা ধীরে ধীরে বলল, আমি আমি সব বলবো, কিন্তু একটা অনুরোধ, আমাকে আর কখনো সেই বাড়িতে ফিরিয়ে দেবেন না। পুলিশ কর্মকর্তা আশ্বস্ত করে বললেন, আপনাকে কেউ জোর করবে না। আমরা সবাই ড্রয়িং রুমে বসলাম। অফিসার ফাইল খুলে কয়েকটি ছবি টেবিলের ওপর রাখলেন। ছবিগুলো দেখে রিমা মুহূর্তেই মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। আমি ছবিগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সেখানে শুধু রিমার নির্যাতনের ছবি নয়, আরও দুইজন অচেনা তরুণীর ছবি ছিল। তাদের শরীরেও নির্যাতনের স্পষ্ট চিহ্ন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এরা কারা? অফিসার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার বাবার স্ত্রী একা নন। একই চক্র আরও কয়েকজন অসহায় নারীকে ফাঁদে ফেলেছিল। জোর করে বিয়ে, যৌতুকের নির্যাতন, পরে টাকা আদায়, এটাই ছিল তাদের কৌশল। আমার বুক কেঁপে উঠল। রিমা চোখ মুছতে মুছতে বলল, আমি সব জানতাম না, কিন্তু এক রাতে ওদের কথা শুনে ফেলেছিলাম। সবাই তার দিকে তাকালো। রিমা ধীরে ধীরে বলতে শুরু করলো, সেদিন গভীর রাত, ও অনেক মদ খেয়ে বাড়ি ফিরেছিল। আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ পাশের ঘর থেকে কয়েকজনের কথা শুনতে পাই। ওরা বলছিল, গ্রামের দরিদ্র মেয়েদের বিয়ে করে টাকা আদায় করবে, কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করবে। একজন বলেছিল, মরে গেলেও সমস্যা নেই, আরেকটা বিয়ে করব। কথাগুলো শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম, আমি শুধু একজন নির্যাতিত স্ত্রী নই, আরো বড় একটা অপরাধের সাক্ষী হয়ে গেছি। রিমার কণ্ঠ কেঁপে উঠল। বাবা চুপচাপ তার পাশে বসে রইলেন। আমি প্রথমবার বুঝতে পারলাম, এতদিন সে কি ভয় নিয়ে বেঁচেছিল। পুলিশ কর্মকর্তা বললেন, আমরা এতদিন প্রমাণ পাইনি, কিন্তু গত সপ্তাহে একজন সহযোগী ধরা পড়েছে। তার জবানবন্দির পর পুরো চক্রের তথ্য বেরিয়ে এসেছে। তিনি একটু থেমে আবার বললেন, আর একটা বিষয় আছে। সবাই চুপ। অফিসার ব্যাগ থেকে একটি ছোট্ট ডায়েরি বের করলেন। ডায়েরির মলাট ছেঁড়া। তিনি বললেন, এটা আপনার আগের স্বামীর ঘর থেকে উদ্ধার হয়েছে। রিমা বিস্ময়ে তাকিয়ে রইল। ডায়েরির ভেতরের কয়েকটি পাতায় অনেক মানুষের নাম লেখা। কিছু নামের পাশে টাকার অঙ্ক, কিছু নামের পাশে শুধু একটি লাল দাগ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই লাল দাগের মানে কি? অফিসারের মুখ গম্ভীর হয়ে গেল। আমরাও এখনো নিশ্চিন্ত নই, তবে ধারণা করছি যাদের পাশে এই চিহ্ন আছে তাদের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটেছে। রিমা কাঁপতে কাঁপতে ডায়েরিটা হাতে নিল। হঠাৎ একটি পাতায় চোখ পড়তেই আতঙ্কে চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। তার হাত থেকে ডায়েরিটা মেঝেতে পড়ে গেল। আমি দ্রুত তুলে নিলাম। পাতাটার দিকে তাকিয়ে আমার বুক ধক করে উঠল। সেখানে বড় অক্ষরে লেখা, সাইমা। আমার নামের পাশেও লাল কালি দিয়ে একটি গোল চিহ্ন। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি তো কখনো ওই মানুষটার সঙ্গে দেখাই করিনি, তাহলে আমার নাম সেখানে এলো কিভাবে? রিমা কান্নায় ভেঙে পড়ে বলল, আমি সেদিন ওদের মুখে তোর নাম শুনেছিলাম। তুই আমার স্কুলের বান্ধবী। এটা ওরা জেনে গিয়েছিল। তোকে ব্যবহার করে আমাকে আবার ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। আমি ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। বাবা মুহূর্তেই আমার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে এবার শুধু একজন বাবার উদ্বেগ। তিনি দৃঢ় গলায় পুলিশকে বললেন, আজ থেকে আমার মেয়ে এবং আমার স্ত্রী দুজনের নিরাপত্তার দায়িত্ব আমি আর আইন দুজনেই নেব। যে ওদের দিকে হাত বাড়াবে তাকে আইনের মুখোমুখি হতেই হবে। ঠিক তখনই বাইরে বাড়ির গেটের কাছে একটি কালো মোটরসাইকেল এসে থামল।
হেলমেট পরা দুজন লোক কয়েক সেকেন্ড বাড়িটার দিকে তাকিয়ে রইল। তারপর তাদের একজন মোবাইলে কারোর সঙ্গে কথা বলে শুধু একটি বাক্য বলল, খবরটা সত্যি, রিমা এখনো বেঁচে আছে। কথাটা বলেই মোটর সাইকেলটি দ্রুত চলে গেল। জানালার ফাঁক দিয়ে দৃশ্যটা দেখে পুলিশের একজন কনস্টেবল দৌড়ে বাইরে বেরিয়ে গেল, কিন্তু ততক্ষণে মোটর সাইকেলটি গ্রামের রাস্তার বাঁকে অদৃশ্য হয়ে গেছে। পুলিশ কর্মকর্তা গম্ভীর মুখে বললেন, মনে হচ্ছে খেলা এখনো শেষ হয়নি, বরং এখনই শুরু হলো। পুলিশ কর্মকর্তার কথায় ঘরের ভেতরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। খেলা এখনো শেষ হয়নি, বরং এখনই শুরু হলো। আমি বাবার পাশে গিয়ে দাঁড়ালাম। বাবা আমার কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে ছোটবেলার মতোই নিরাপত্তা অনুভব করলাম। পুলিশ দ্রুত বাড়ি চারপাশে নজরদারি শুরু করলো। কালো মোটর সাইকেলের নম্বর কেউ ঠিকমতো দেখতে পারেনি, তবে আশেপাশের সিসিটিভি ও স্থানীয় তথ্য সংগ্রহের কাজ শুরু হলো। পরদিন সকালে বাবা, রিমা আর আমি থানায় গেলাম। সেখানে রিমা প্রায় 3 ঘন্টা ধরে জবানবন্দি দিল। সে জানালো কিভাবে তার সাবেক স্বামী ও তার সহযোগীরা অসহায়, দরিদ্র এবং তালাকপ্রাপ্ত নারীদের টার্গেট করত। বিয়ের নামে তাদের ফাঁদে ফেলে নির্যাতন, অর্থ আদায় এবং ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখত। রিমার তথ্যের ভিত্তিতে পুলিশ একের পর এক অভিযান চালায়। 1 সপ্তাহের মধ্যেই সেই চক্রের মূল হোতা সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে বেরিয়ে আসে কালো মোটর সাইকেলে যারা এসেছিল তারা ওই চক্রের সদস্য। তারা জানতে চেয়েছিল রিমা সত্যিই বেঁচে আছে কিনা এবং সে পুলিশের কাছে কিছু বলেছে কিনা। সব প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। কয়েক মাস পরে আদালত রায় ঘোষণা করেন। রিমার সাবেক স্বামী এবং তার সহযোগীরা বিভিন্ন গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয় এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত হয়। রায়ের দিন আদালতের সিঁড়িতে দাঁড়িয়ে রিমা হাউমাউ করে কেঁদে ফেলেছিল, কিন্তু সেদিনের কান্না ছিল মুক্তির কান্না। সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের মনও বদলাতে শুরু করলো। যারা একদিন বাবাকে নিয়ে কটু কথা বলেছিল তারাই একদিন বাড়িতে এসে বলল, ভাই, আমরা ভুল বুঝেছিলাম, আপনি আসলে একটা মেয়ের জীবন বাঁচিয়েছেন। বাবা শুধু হেসে বলেছিলেন, মানুষ ভুল করতেই পারে, ভুল বুঝতে পারাটাই বড় বিষয়। রিমাও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে লাগলো। সে গ্রামের কয়েকজন অসহায় নারীকে নিয়ে সেলাই শেখানোর একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র চালু করলো। নিজের কষ্টকে সে অন্যের শক্তিতে পরিণত করলো। আমি প্রায়ই বাবার বাড়িতে যেতাম। শুরুর দিকে রিমাকে কি বলে ডাকবো বুঝতে পারতাম না। একদিন সে নিজেই হেসে বলল, শোন, সম্পর্কের নাম নিয়ে আর অস্বস্তি করিস না, তুই আগের মতোই আমাকে রিমা বলবি, তাতেই আমি সবচেয়ে স্বস্তি পাই। আমি হেসে ফেললাম। সেদিন যেন বুকের ওপর জমে থাকা একটা বড় পাথর নেমে গেল। এরপর থেকে আমাদের সম্পর্কের মাঝে আর কোনো অস্বস্তি রইল না। সে আমার বান্ধবীও রইল, আমার বাবার জীবনসঙ্গী হিসেবেও নিজের দায়িত্ব পালন করতে লাগলো। এক বিকেলে আমি বাবাকে বারান্দায় এক কাপ চা হাতে বসে থাকতে দেখলাম। সূর্য ডুবছে, হালকা বাতাস বইছে। আমি বাবার পাশে গিয়ে বসলাম। বাবা মৃদু হেসে বললেন, আমার ওপর এখনো রাগ আছে? আমি বাবার হাতটা নিজের হাতে নিয়ে বললাম, না বাবা, আগে আমি শুধু সম্পর্কের হিসাব বুঝতাম, এখন মানুষের কষ্টের মূল্যও বুঝি। বাবার চোখ ভিজে উঠল। তিনি বললেন, জীবনে কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে হয় যেটা সবাই প্রথমে ভুল বোঝে, কিন্তু যদি সেই সিদ্ধান্তে একজন মানুষের জীবন বেঁচে যায় তাহলে সমাজের কথার চেয়ে সেই জীবনটাই বড়। আমি বাবার কাঁধে মাথা রাখলাম। অনেক বছর পর মনে হলো মাকে হারানোর পর যে শূন্যতা আমাদের জীবনে তৈরি হয়েছিল সেখানে নতুন করে কেউ মায়া, সম্মান আর মানবিকতার আলো জ্বালিয়েছে। রিমা দূর থেকে আমাদের দুজনকে দেখে মুচকি হাসছিল। তার হাসিতে আর ভয় ছিল না, ছিল শুধু নতুন জীবনের শান্তি। আকাশে তখন সন্ধ্যার প্রথম তারা জ্বলতে শুরু করেছে। আমি মনে মনে বললাম, রক্তের সম্পর্ক মানুষকে আপন করে, কিন্তু কখনো কখনো মানবিকতাই সবচেয়ে গভীর সম্পর্ক তৈরি করে। সেদিন বুঝেছিলাম, সব সম্পর্ককে সমাজের প্রচলিত হিসাব দিয়ে মাপা যায় না। কিছু সম্পর্ক জন্ম নেয় দায়িত্ব থেকে, কিছু জন্ম নেয় সহানুভূতি থেকে, আর কিছু সম্পর্ক শুধু একজন মানুষকে বাঁচিয়ে রাখার জন্যই সৃষ্টি হয়।
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।